এ আইনাল ভাই, এটা কোনো কথা? ওটি অডিটোরিয়ামে লোক ধরিচ্ছে না আর তুমি একটি দোকান খুলে বসে আছো। তোমাকে কাল কতবার করে কইলাম যে ভলেন্টিয়ারে কাম করা লাগবে। দেখতেছো না আমি তো রেডি হয়ে তোকে বাড়ি যাওয়ার জন্যই বাড়াচ্ছি। রাস্তার মধ্যে মালিক ভাইয়ের সাথে দেখা, তার পিটিক দেখতে পাচ্ছে কিছু জিনিসপাতি না দিলে লোকজন আপ্যায়ন হচ্ছে না, তাহলে কি করবো কত? জিনিসপাতি দিয়ে কবলে ফ্যান্ডো দিছি আর তার মধ্যে তুই আছো। 10টার দিকে প্রোগ্রাম শুরু হবি, ওস্তাদ আর গুরু চলে গেছে। ওস্তাদ আমাকে বারবার করে কইছে যে ভলেন্টিয়ারে কামে জানি কোনো ত্রুটি না হয়। বাচ্চা অলরেডি ওই জায়গা চলে গেছে, তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করো, বাইরে হুন্ডা রাখছি, তোমাকে ঘ্যাট করে লিয়ে চলে যাবো। একলা মানুষ বাড়ির দোকান চারদিকে তাল দেওয়া লাগে, আর তোর ভাইস্তে এলা বিটলে আছে, কামের কথা কলেই পড়ে বসবে। স্কুলে যে খোঁজ নিয়ে দেখি পড়াশোনা কিছু পায় না, আগের ওলা ছিল 25, এখন হয়ে গেছে 52। এ আইনাল ভাই, অক তুমি পড়াচ্ছ কে? ওই তো গবেট, ওর মাথার গোবর আছে, অরসে তুমি কাজে লাগাও। সকালবেলা তুমি দোকানে চলে আসো, ভাবির একটা ছোট বাচ্চা আছে, অক দিক পিকেট, ওর তো শাসন করার কোনো লোকই নাই। পড়াশোনা এত সহজ না, অনেক চাপের দরকার, তাহলে গা পড়াশোনা হবি। জ্ঞানের একটা কথা কছু, ছোটবেলায় আমি হাফেজি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, চাপের কারণে সেটাও পলাছে। একটা বিষয় আমি অনুভব করে পারনো, ওই সময় যা শিখছিল সেটাই মনে আছে, তাছাড়া কিছু মনে নাই। তারপরে প্রাইমারি এসে ভর্তি হলাম, ক্লাস 2তে একদিন মোজাম স্যার এমন পিটন দিল, তার পরের দিন গরুনে বের হলাম। তখন থেকে আমার জীবন যুদ্ধ শুরু, আজকে আমি এই জায়গায়। এই যে পড়াশোনা ছেড়ে দে ভক্কর চক্কর করছু, বুঝবো একদিন, আমার মতো বয়স হলে ঠিকই বুঝবো। কি আর কমু কও, ইংলিশ তো তাও একটু পারি, আর অঙ্ক তো মাথাতেই ঢোকে না। বিল চাপড়ি হাই স্কুলে যখন আমি এইটে পড়ি, তখন বিএসসি স্যার আমাকে কিছু অঙ্ক করে দিছিল, পারিনি। আর পরে স্যারটা ব্যাত এক জায়গা করে আমাকে এমনই ম্যাথ দিছিল, 7 দিন জ্বরের থেকে আর উঠে পারিনি। মা তো দেখে সেই কান্দন, পরে আমাকে তো আর পড়বারই দেয়নি মা। সেই মা দুনিয়ার থেকে চলে গেছে, মায়ের কথা এখন মনে পড়লে আমার কলজা ফেটে যায়। কি করবো, ওটাই প্রকৃতির নিয়ম, সবারই একদিন চলে যাওয়া লাগবে। এই যে আমার বাপ মাও নাই, আমি ধৈর্য ধরে আছি না। তুই দেখতে এসে তুই তো গল্প পড়ে গেছো। এ হ, তাড়াতাড়ি চলো। উপস্থিতি প্রিয় এলাকাবাসী, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই অবগত আছেন যে অত্র এলাকায় একটি মেডিকেল কলেজ ও আধুনিক চিকিৎসার জন্য হাসপাতালের ভিত্তি স্থাপন করা হচ্ছে। আপনাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য একটি নতুন দ্বার উন্মোচন করলো আমাদের সবার প্রিয় নেতা খোপা শামসু। এই জন্য শামসুর কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী থাকব। তার এই সেবামূলক কাজের জন্য আমরা সকলেই তাকে সহযোগিতা করব। অত্র এলাকায় সুচিকিৎসার অভাব, তাই এই চিকিৎসার জন্য শামসুর হাসপাতাল বিনামূল্যে সেবা প্রদান করে যাবে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আপনাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, তারাও কথা বলবে, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তবে এই হাসপাতাল করতে যারা বিরোধিতা করছে তাদেরকে আমরা কখনোই ছাড় দিব না, হয়তো বা আজ না হয় কাল। জনগণের সাথে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে আমরা একটি হাসপাতাল নির্মাণের জন্য আজকে সকলে একত্রিত হয়েছি। এই কাজটি করতে যে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারেনি। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, পকেট পুঁজির রাজনীতি আমরা করি না। ওস্তাদের বহুত দিনের ইচ্ছা এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণ করবে। আজকে ওস্তাদের এই ইচ্ছাটি পূরণ হতে যাচ্ছে। তাই দূর থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের তীর কখনোই নিশানায় পৌঁছাবে না। দয়া করে আমাদের কেউ জ্বালানোর চেষ্টা করবেন না। আমরা যদি একবার জ্বলে উঠি, তাহলে আমাদের আগুনে সবকিছু জ্বলে ছারখার হয়ে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করিতে চাই না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন এই এলাকার কৃতি সন্তান, আমার রাজনীতির অভিভাবক, শামসু ফাউন্ডেশনের কর্ণধর, যার মুখের দিকে তাকিয়ে থাকে লাখো দরিদ্র অসহায় মানুষ, আমাদের আশার বাতি, যার উপর নির্ভর করে আমরা পথ চলি, আমাদের অভিভাবক, শাহজাহানপুর গাবতলীর মাননীয় এমপি মহোদয় জনাব শামসুল আলম ওরফে কোপা শামসু। তাকে বিশেষভাবে আমন্ত্রণ করতেছি তার মূল্যবান কিছু বক্তব্য পেশ করার জন্য। সবাই হাততালি দিয়ে তাকে বরণ করে নিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাকে চরম আনন্দিত করেছে। দয়া করে কেউ কথা হয়ে হাল্লা করবেন না, আশপাশ থেকে কিন্তু অনেক সাউন্ড আসতেছে, মনোযোগ দিয়ে সবাই কথা শোনেন। আজকের এই দিনের জন্য আমি বহুত দিন আগে থেকে স্বপ্ন দেখতেছিলাম, আজ সেই দিন পূর্ণ হতে যাচ্ছে। এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ কর্ম, কেননা অত্র অঞ্চলের মানুষজন আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত।
আজকাল মানুষজন কঠিন কোনো অসুস্থ হয়ে পড়লে দুবাই, সিঙ্গাপুর নয়তো ভারত যায়। তাই আমার শপথ, এখন থেকে এই আধুনিক চিকিৎসা বগুড়ার মাটিতেই হবে। গ্রামের মানুষজনের সকল কষ্ট এখন থেকে শেষ হবে ইনশাআল্লাহ। তাই আমি সবাইকে বলতে চাই, সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করি। আমি কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা চাই না, চাই শুধু মানসিক সাপোর্ট। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আধুনিক ডাক্তার দিয়ে আপনাদের সুচিকিৎসা করাতে পারি। আমার এই কাজ সম্পূর্ণ যাতে না হয় এই জন্য অনেকেই বাধা দিয়েছে, কিন্তু আমি কোবা শামসু একটুর জন্য হলেও থেমে যায়নি। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে শুধু হাসপাতালই হবে না, এখানে মেডিকেল কলেজও স্থাপন করা হবে, যেখানে গরিব মেধাবী ছেলেরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অভিভাবক, তার শাসন ও স্নেহের মাধ্যমে আজকে আমি কোবা শামসু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এবং তার সাপোর্টের কারণেই এই হাসপাতালটি আমি নির্মাণ করতে যাচ্ছি। তিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে গেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার কাছে আমি চিরকৃতজ্ঞ, তার ছায়াতলে থেকে আপনাদেরকে আমি সেবা করতে পেরেছি। আমি মঞ্চে আসার আমন্ত্রণ করতেছি মোজাম্মেল হক চৌধুরী, যাকে আমি গুরু হিসেবে সবসময় বলি বা ডাকি। তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। কে বাচ্চু ভাই, নাস্তায় কি সব রেডি করছো? না রে, রেডি তো হয়নি, তবে প্রসেসিং এ আছে। দের মিয়া, তোমার কেমন বয়স হয়েছে আর আক্কেল হয়নি? দুনিয়ার ভিআইপি নেতারা এসে বক্তব্য দিচ্ছে, বক্তব্য শেষ হওয়া মাত্র অগরে নাস্তা দেয়া লাগবে, আর তুমি মোরা সবকিছু রেডি করনি। আরে রেডি তো করমু, কয়েকটা দিন শর্ট আছিল, পরে টেরাজালি আসলো। তুই এত চাপ লিস না তো, আমি সব রেডি করিচ্ছি। মূলা শর্ট আসিল, আমি দেড়ে থেকে সব কিনছি, আর তুমি ক শর্ট পড়ছে। আর মিয়া তুমি গেটা পিনকে নিছো কে? চশমা খোলো, বড় নেতারা একছে, ওরা তোমাক দেখলে তো টোকাই গবি। লে খুলিচ্ছি, তবে আজকাল কমা তোর সেই ভাব হচ্ছে। ভাব হবি না, সব কাম তো আমারই করা লাগে, আর সামান্য ছোট একটা কাম তোমাক দিছি, তাই করে বারোনি। 10 মিনিটের মধ্যে সব কাম রেডি করো, আমি একটু অডিটোরিয়াম থেকে ঘুরে আসি। আচ্ছা যা, আমি করিচ্ছি। আসসালামু আলাইকুম। শামসু ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রিয় এলাকাবাসী সবাইকে শুভেচ্ছা। আসলে আমি জনকল্যাণ ও জনসেবামূলক কাজে বেশি আগ্রহী। শামসুকে আমি ছোটবেলা থেকেই বাবা মার আদর স্নেহে মানুষ করেছি আর সৎ পথের আদর্শ রূপে গড়ে তুলেছি। শামসুর মেলা দিনের ইচ্ছা ছিল এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবে। আজ তার স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন হলো, এতে করে আমি আজ অনেক খুশি। জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শামসুর মতন ভালো মানুষ আপনারা নেতা হিসেবে পেয়েছেন, আর এই এলাকাবাসীর জন্য নতুন দ্বার উন্মোচন হলো। সকল আধুনিক চিকিৎসা এখন আপনারা এলাকাতেই পাবেন, কষ্ট করে আর শহরে কিংবা বিদেশে যেতে হবে না। আপনাদের কাছে একটাই প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। কাজের ক্ষেত্রে বাধা আসবেই, এই বাধা টপকে আমাদের সামনে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা যে কাজ হাতে নেই সেটা সম্পূর্ণ করেই ছাড়ি। কথা আর দীর্ঘ করব না, মিস্ত্রি চলে আসছে, আমরা তাকে কাজগুলো বুঝে দেব। আজকের মতন বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি উনকে হোসামুখ করে বসে আছো কে? খুব না করলে আজকে জামিন হয়ে যাবে। এটা জেলখানা, এটা তো শ্বশুর বাড়ি না, মনে যা করবো তাই হবে। এ ক্যালের বাচ্চা মোটু, কথা কম কত, তোর কথা কিন্তু আমার সহ্য হচ্ছে না। এমনি মাথার দুনিয়ার প্যারা নিয়ে বসে আছি, তার মধ্যে তুই জানার সাথ দিস না। জেলখানা মানেই প্যারা, তুইও বেড়াতে আসো আমিও বেড়াতে আসি, আমি কি শান্তিতে আছি নাকি বে? এমনি তোর সাথে কালকে মারামারি করে মাথার ব্যথায় আছে, ওষুধ খামো যে তারও টাকা নাই। চোরের বাচ্চা চোর, তোর মতো চোরের কাছে যে টাকা থাকবি না এটা তো স্বাভাবিক রে। মুখ সামলা কথা কয়, আমি কিন্তু এখনই ঘুষি মারলাম তো। মাথা কিন্তু গরম করিস না, এমনি মন মেজাজ গরম হয়ে আছে, তুই এর থেকে যা তো। আর একটা কাম করিস, সিদ্ধিমিদ্দির লাইন তো তুই ধরবে পারবো না, তুই আমার জন্য একটা ভাত এনে দিস, আজকে আর যাবার মন চাচ্ছে না। কেরাবানি তোর সাগর আছে, তোর ভাত তুই আনেক গা যা। তে ভাত না আনলু, তুই আমার চোখের সামনে থেকে এখনই যা যা। মোটুর বাচ্চা মোটু, শুনলাম বেঞ্জির ভাইয়ের কাছে নাকি জিনিস পাওয়া যায়, দেখি তো পাই নাকি, এক পুরা খেলে মনটা ভালো হয়ে গেল নি। কি খবর তো মিয়া, হঠাৎ করে আবার আমার অফিসে? আর কোয়েন না ভাই, বিপদ তো হয়ে গেছে। গত পরশুদিন জামিন হওয়ার কথা, জামিন তো হলো না।
খুব চাপা মারলো, প্রথম বেলি যাবেন কর্ম, কিন্তু কামের নামে ঠনঠনা। আপনি একটা কথা কইছিলেন কালো বর্গা পড়লে উকিল হওয়া যায় না, কথাটা আসলেই রাইট। আমরা হলাম সিনিয়র উকিল, আমাদের এই কথা বাসি হলেও সত্যি হয়। তুমি তো খালি টেকা চিনো, কাজ চিনো না। কম টেকারও উকিল পাবে, বেশি টেকারও উকিল পাবে। এই যে কম টেকাতে একটা চাপের মধ্যে পড়ে গেছে, যদি আমার সাথে প্রথমে ডিল করলেনি তাহলে প্রথমেই জামিন হয়ে গেল নি। শোনো তো, আমার হাতে বহুত কাজ, কিন্তু কারো কাজ নিচ্ছিলাম না। তুমি দলের সেক্রেটারি, তাই তোমার কাছ নিবার চাচ্ছিলাম, কিন্তু অ্যামাউন্ট শুনে তুমি যেভাবে চলে গেলা, দিলে খুব আঘাত লাগছে। যা আবার হয়ে গেছে ভাই, পুরাতন কথা বলে আর লজ্জা দিয়েন না তো। এখন কিভাবে বাই করা যাবে সেই কথা কন। এখন এই মামলাটা মিস কেস করে জজ কোর্ট থেকে নিম্ন আদালতে পার করা লাগবে। এই কাজটা করতে 4-5 দিন লাগবে, আর মিস কেস করা মাত্রই ডনের জামিন হয়ে যাবে। তোমার এই নথিটা আমি ভালোভাবে দেখছি, নিম্ন আদালতে আসলে জজ জামিন দিতে বাধ্য। এই জজ কিন্তু কারো কথাই শোনে না, বেল পিটিশন দিয়ে দেন, আমার মামলা ডেট বাড়ে দেয় না। আমাকে দিয়ে মুখ করালে এগলে তোমার কোনো চাপ নাই, সামনের ডেটে জামিন হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ আপনাকে দিয়ে করার মধ্যে তো আপনার কাছে আছি, কিন্তু ভাই সামনের ডেটে যেন কোনোভাবে মিস না হয়। মিস হবি না, তুমি নাকের তেল দিয়ে ঘুমাও আর অ্যাডভান্সের টাকা কিছু দিয়ে দাও। ঠিক আছে, আমি যাওয়ার সময় আপনার অ্যাসিস্ট্যান্টের টাকা দিয়ে যাচ্ছি। ভাই একটা কথা আছিল, আমি কিন্তু স্থায়ী জামিনে নাই, যে কোনো সময় ওয়ারেন্ট বেরোতে পারে। পেশকারের কাছ থেকে তোমার মামলার নথিপতি তুলছো নাকি? হ্যাঁ, সব কাগজপাতি আমার কাছে আছে, আমার কিন্তু একটা স্থায়ী জামিন নিয়ে দেওয়া লাগবে। তোমার এটা মারার মামলা, স্থায়ী জামিন জজ কোর্ট দিতে পারবে না, হাইকোর্টে যাওয়া লাগবে। আর স্থায়ী জামিন না পেয়ে তুমি যেভাবে ঘুরতেছো, তোমার নামে ওয়ারেন্ট বাইরে যে কোনো সময় কাস্টডি হয়ে যেতে পারো। তুমি ইমিডিয়েটলি ঢাকা চলে যাও, আমার একটা পরিচিত উকিল আছে, তার সন্ধান তোমাকে আমি দিচ্ছি। তার নাম সৈয়দ নজরুল ইসলাম, হাইকোর্টের বাঘা উকিল। তুমি তার সাথে যা তাড়াতাড়ি যোগাযোগ করো। আচ্ছা কর্মনি, তাই স্থায়ী জামিনের জন্য কিরকম খরচাপাতি আসতে পারে? 10-এর নিচে কি উঠতে পারবে? হাইকোর্টে যাওয়া মানেই টেকার খেলা। টেকা কোনো বিষয় না, আমার স্থায়ী জামিন দরকার। আর কোর্ট কাছারি আমি কিছু বুঝি না, আপনি আমার সাথে যাওয়া লাগবে। এই কয়েকদিনের মধ্যে তো আমার কোনো সময় নাই, বহুত কেস পেন্ডিং এ আছে, এর মধ্যে আমি কেমনে যাবো? এটাও তো আপনার কাজ, আমি এত কিছু বুঝি না, আপনার যাওয়াই লাগবে। খসড়াপাতি যা লাগে সব আমি দেবো। পিছনে বহুত শত্রু লেগে আছে, যে কোনো সময় আমার নামে কেউ কাটি করতে পারে। তুমি পার্টির জেনারেল সেক্রেটারি, তোমার পিছে শত্রু থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি যেভাবে বাইরে আসো এতদিন, এটাই তো তোমার সৌভাগ্য। মাথায় আমার বহুত চাপ, কয়টা মনে করি কোন, আপনার সাথে পরামর্শ না করলে তো আমার বাঁশ খাওয়া লাগলো নি। আচ্ছা আচ্ছা, সময় বাই করবো নি। নেতা মানুষ একটা কথা কইছো, না রাখলে হবে? আজ তাহলে উঠি, যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দেন, আমি চলে আসবো। ঠিক আছে, যাও, আর মনে করে অ্যাসিস্ট্যান্টের কাছে কিছু টাকা দিয়ে দাও। কি হলো রে? কত আশা করে বসে আছিলাম, সামনে বেরো, মুখ উঠি বেরোলাম। কেরে মিয়া মানুষের মতো কান চুকে জেলে ঢোকার আগে না সেই গরম দেখালো। ইট টিট অল্লি কোনো ব্যাপার না, মরদ মানুষের জন্যই তো জেল। জেল আমি কোনো ভয় পাই না। এল্লি চাপাতর কুটি গেল, এখন জেলের মধ্যে বসে কান্দুচ্ছু। কানবিনা তো কি হয়েছে, রাতে থাকে না কারেন্ট, মশার যন্ত্রণাত ঘুম হয় না। যে মোটা মোটা ভাত আর পানির মতো ডাল, এলে কি প্রতিদিন খাওয়া যায়? আর গোসল করার সময় হাফ বালতি পানি, মাথা ভেজে তো পাছা ভেজে না, পাছা ভিজলে মাথা ভেজে না। সন্ধ্যা 6টার সময় মুরগির মতো ঘরের তোলে, আর সকালবেলা ছেড়ে দেয়। ইনকা করে কি থাকা যায়? নাই কোনো মোবাইল, নাই কোনো ওয়াইফাই, নাই কোনো টিভি, ইনকা করে কি বাঁচা যায়? আমিও তো একখান মানুষ। শালা মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে, সবকিছু মন মতো করে চাই, একবার লাথি মারে গেড়ে ফেল দেবো। ওইভাবে পটিকে চাকু না মারলেই হলো নি, 2-3টা বারামদা মারে চলে আসলাম। শালার উচি কি চাকুই মারা লাগবে, এখন জেলের মধ্যে পয়সা মার বাড়ানোর লাগবে না। এর আগের বার জেলে তো এত সুদন পাইনি, আগে জানলে কি ইনকা করে মারলাম নি হক। কুত্তরলে আজকে কোনোদিন সোজা হয় না, টানে ধরে আছে দেখে সোজা আসু, বাইরে গেলে আবার বেকা হয়ে যাবো। না না, আর ইনকা হবি না। 10 তারিখে কি আমার জামিন হবি? তো তা ভাই কি করলো? হ্যাঁ হ্যাঁ, 10 তারিখে জামিন হবি, নরেশ উকিলে হামাঙ্গে হিয়ারিং করবে। তো তা ভাই হামাঙ্গে সব কাগজপাতি রেডি করেছে, 10 তারিখে ইনশাল্লাহ জামিন পাচ্ছে। উফ, ভাল লাগলো ভাই। তে চলেন বাইরে থেকে একখান চক্কর দিয়ে আসি। তে এখন আবার বাইরে যাবো কে? ভাতও দিবি না, এখন তো গোসলের টাইম না। বেঞ্জিরের সাথে লবিং করে আসছে, চলেন 2 ভাই মিলে যায় না সিদ্ধি মেরে আসি। জিনিসটা খেলে ভবের ঘরে থাকা যাবে, তখন জেলের মধ্যে সিল মুটে থাকতে পারবো। তুই এলে উঠে কাছে এত 100 টাকা দিয়ে কিন্তু হবি না ভাই, 100-300 টাকা দিয়েন, কাছে কিছু রেখে পরে আবার খামুনি। উঠে আয় রে, উঠে 300 না 500 দেবো। আচ্ছা ভাই, যাচ্ছি। ও ভাই মারেন না ভাই, ছেড়ে দেন ভাই, ও সেই লাগিচ্ছে ভাই, ও আল্লাহ রে। 500 পাচ্ছ তো? কুত্তর লেজ